মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাঁসলেন এবং অনেককে ফাঁসালেন। আর যাদের যাদের ফাঁসিয়েছেন তাদের মধ্যে সবার আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহের ছিলেন রাজীব, কিন্তু তার চাকরির এই শেষ লগ্নে আর কয়েকটা দিন তার চাকরি রয়েছে, তার আগে বড় ফাঁসা ফেঁসে গেলেন। সুপ্রিম কোর্ট ইডির এই যে হানা প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে, তার মধ্যে রাজ্য পুলিশের ঢুকে পড়া, মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রীর ঢুকে পড়া, এ নিয়ে যে মামলা, তাতে সুপ্রিম কোর্ট আপাতত 3 ফেব্রুয়ারি পরের শুনানির তারিখ বলে দিয়েছে। সেই সঙ্গে যা যা বলেছে তাতে রাজীব কুমার না, তার 31শে জানুয়ারি রিটায়ারমেন্ট, অনেক বড় ফেসে গেলেন। ফলে আমি যে বলেছিলাম দুজনকার মধ্যে ঝগড়া লেগে গিয়েছে মুখ্যমন্ত্রী এবং ডিজি, সেই ঝগড়ার সত্যতা আপনারা বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি। এবং বলছি সেই ঝগড়ার প্রেক্ষাপট আরো বড় হয়ে গেল সুপ্রিম কোর্টে। এ নিয়ে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে কিভাবে মমতা ও রাজীবের ঝগড়া আরো বেড়ে গেল এবং কিভাবে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল তথা আইপ্যাক সকলের বিপদ বাড়িয়ে দিল, তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, ইডির বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছিল, ভাবা যায় 3 জন ইডি কর্তার বিরুদ্ধে, এবং সুপ্রিম কোর্ট সেটা শুনেই বলে দিয়েছে এই যে তদন্ত করবে বলে ঠিক করেছিল কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। সেই সঙ্গে সব পক্ষকে নোটিশ দিয়ে বলেছে 2 সপ্তাহ। প্রথমে কিন্তু সুপ্রিম কোর্ট চায়নি, সুপ্রিম কোর্ট 3 দিন সময় দিতে চেয়েছিল। রাজ্যের আইনজীবীরা বাড়িতে ধরাধরি করার পর বিচারপতি বলেছেন অন্য কোর্ট তো 10 মিনিটে রায় শুনিয়ে দেয়, যা পরিস্থিতি সেটা দেখে বলেছেন আমরা তো আপনাদের বক্তব্য শুনেছি, নোটিশ জারি করতে রাজি হয়েছি। আসলে এই যে পিএমএলএ আইনেই তো এই যাবতীয় তদন্ত ইডি করছে, তার 67 নম্বর ধারা অনুযায়ী ইডি আধিকারিকরা যদি কোনো অনুমোদন পত্র নিয়ে তল্লাশি চালিয়ে থাকেন তাহলে ধরে নিতে হয় সেটা সৎ উদ্দেশ্যেই করা হয়েছে। এখানেই আদালত প্রশ্ন তুলেছে যে কোন সৎ উদ্দেশ্য নিয়ে যদি কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা কোনো তদন্ত করে, সেখানে কি রাজ্যের কোনো এজেন্সি বাধা দিতে পারে? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কাগজ কোন নথি, কেন তিনি সেটাকে বিপজ্জনক মনে করলেন যে ডাকাতি করে নিয়ে এলেন, ছিনিয়ে নিয়ে এলেন? আদালতে এই প্রশ্ন উঠেছে এবং প্রশ্নগুলো বিচারপতিদের ভাবিয়েছে। তারা মন্তব্য করেছেন, তারা বলেছেন সেদিন হাইকোর্টে প্রথম দিন যখন শুনানি হচ্ছে তখন তৃণমূলের আইনজীবীরা যেভাবে গোলমাল করেন, সেখানে রাজ্যের আইনমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং যে ঘরে বিচার চলছে সেই ঘরে সকলকে চলে আসার জন্য হাইকোর্টে যে আইনজীবীদের যে সংগঠন তৃণমূলের, তার হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা হয়েছিল সবাই 5 নম্বর ঘরে চলে এসো। এই প্রত্যেকটা বিষয় সুপ্রিম কোর্ট শুনে বলছে এ তো যন্তর মন্তরের মতো ঘটনা। সুপ্রিম কোর্টে যে 2 আইনজীবী রাজ্যের পক্ষে তথা তৃণমূলের পক্ষে, কপিল সিব্বল এবং মনু সিংভি, বারবারে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বলেছেন হুজুর এই মামলাটা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিন। কেন কেন কলকাতা হাইকোর্টে পাঠাতে হবে? সুপ্রিম কোর্ট যখন শুনছে, সুপ্রিম কোর্ট শোনেনি সে কথা। তারা বারংবার এই কথাটা বলতে চেয়েছেন আর বারবার তারা প্রশ্নের মুখে পড়েছেন। আমি আপনাদের বলবো কিভাবে বিচার প্রক্রিয়াটা এগিয়েছে এবং সেখানে কি কি প্রশ্ন উঠেছে। আমারও নিজের কিছু প্রশ্ন উঠেছে। দেখুন, বলা হচ্ছে যে রাজ্য সরকারকে কিন্তু ইডি জানিয়েছিল যে তারা তল্লাশি করছে, মেল করে জানিয়েছিল। এখানে একটা বিচারপতির সামনে আইনজীবীরা বলছেন মেল করে কখনো জানানো যায়? আরে মেল হচ্ছে তো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং দ্রুত পাঠানো যায় নিমেষের মধ্যে। এবং বলা হচ্ছে ডিজি কেন গেলেন, রাজীব কুমার কেন পুলিশ নিয়ে চলে গেলেন ওখানে?
বলা হচ্ছে অচেনা লোকেরা ঢুকে পড়েছে তাই জন্য। কিন্তু সময় যেটা দেখা যাচ্ছে, যেই সময় রাজ্যকে প্রশাসনকে জানানো হয়েছে যে আমরা তল্লাশি করতে এসছি, ইডির পক্ষে যখন জানানো হয়েছে, তারপরে রাজীব কুমাররা গেছেন, তাহলে তারা অচেনা লোক কি করে হলেন? কি করে তারা অচেনা লোক বলছেন? তাদেরকে ঢুকে যাওয়াটা কে? এবং বারবার করে বোঝানোর চেষ্টা হয়েছে দলের জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে। এখন আরো একটা বড় প্রশ্ন, বলা হচ্ছে আচ্ছা ভোটের মাঝখানে কি করে এইসব করা হলো? কেন ভোটের সময় এই কয়লা পাচার তদন্তের জন্য ইডি গেল? এই প্রশ্নটা বোকা বোকা প্রশ্ন নয়। বিচারপতিরা বলেছেন যদি কোনো বেআইনি টাকা লেনদেনের কাজ ভোটের মধ্যে হয়ে থাকে, তাহলে তো ভোটের মধ্যেই তদন্ত হবে। একদম বিচারপতিরা বলেছেন, এটা যে ইডির আইনজীবী বলেছেন তা নয়। আমি আপনাদের একটা উদাহরণ দিই। 2019 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় রাজ্য পুলিশ তখন ঘাটালে প্রার্থী হয়েছিলেন, বিজেপির প্রার্থী হয়েছিলেন ভারতী ঘোষ। ভোটের আগের দিন রাত্রিবেলা ভারতী ঘোষের গাড়ি আটকে তল্লাশি করা হয়। আরো অনেক নির্বাচনের সময় দেখা গেছে তাদের গাড়িতে টাকা পয়সা আছে কিনা, সেটা তো একদম ভোটের মধ্যে। এখানে তো এখনো ভোট ঘোষণাই হয়নি, এখনো এসআইআর প্রক্রিয়া চলছে, ভোটার তালিকাও প্রকাশ হয়নি রাজ্যের, ভোট অনেক দূরে, তার মধ্যে তদন্ত করা যাবে না? এই রাজ্য সরকার। আপনারা খেয়াল করবেন, ভোটের সময় যখন ভোট চলছে, কোনো সন্দেহজনক কোনো কিছু হচ্ছে কিনা তার জন্য রাস্তার মোড়ে মোড়ে গাড়ি দাঁড় করিয়ে দেখা হয়, রাজ্য পুলিশ দেখে তাতে অস্ত্র শস্ত্র আছে কিনা, টাকা পয়সা আছে কিনা দেখা উচিত। এবং কখন দেখে? যখন নির্দিষ্ট খবর থাকে পুলিশের কাছে যে এই রাস্তা দিয়ে আজ কিছু যেতে পারে। অনেক সময় রাজ্য পুলিশ সাফল্য দেখিয়েছে। তার মানে ভোটের মধ্যেও তদন্ত করা যায় যদি কোনো অন্যায় হয়, ডাকাতির মতো ঘটনা ঘটে। একটা ডাকাতি হয়েছে, চুরি ডাকাতি হয়েছে। একটা বড় প্রশ্ন আজকে উঠেছে, মানে বিচারপতিদের পর্যবেক্ষণ, দুই বিচারপতি তারা বলছেন এটা ঠিক যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই তাদের। একই সঙ্গে তারা প্রশ্ন করছেন যদি কোনো সংস্থা সৎ উদ্দেশ্যে কোনো গুরুতর অপরাধের তদন্ত করে, তাহলে কি শুধুমাত্র এটা দলের কাজ, এই অজুহাতে তদন্ত চালানোর ক্ষমতা থেকে বঞ্চিত করা যেতে পারে? যে প্রশ্নটা আমি করছিলাম একটু আগে, 20 কোটি টাকার লেনদেন হয়েছে এই সময়ে, এবং সেটা কয়লা পাচারের টাকা বলেই সন্দেহ করা হচ্ছে। এমনকি ইডির সন্দেহ গোয়ায় তৃণমূল কংগ্রেস যখন ভোটে লড়তে গিয়েছিল, তখন ইডির মারফত গোয়ার ভোটে কয়লা পাচারের টাকার ব্যবহার হয়েছিল, এটা অভিযোগ। সুপ্রিম কোর্ট আজকে এতটাই বীতশ্রদ্ধ যে তারা বলেছে দেশে যাতে আইনের শাসন বজায় থাকে, তাতে কেন্দ্র এবং রাজ্যের সংস্থাগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তার জন্য এই যে ঘটনাটা ঘটেছে, এই যে মুখ্যমন্ত্রী চলে গিয়ে বাধা দিয়েছেন, ছিনতাই করে নিয়েছেন জিনিসপত্র, এগুলো ঠিক হয়েছে কিনা, এই কাজগুলো করা যায় কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এবং এটাও বলা হয়েছে যে আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়িতে তদন্ত হয়েছে, তৃণমূলের পার্টি অফিসে নয়, আইপ্যাকের দপ্তরে হয়েছে। এবার সুপ্রিম কোর্ট মনে করছে আইন শৃঙ্খলা রক্ষার নামে কোন সংস্থা যদি কাউকে আড়াল করার চেষ্টা করে, কাউকে বাঁচানোর চেষ্টা করে যে অপরাধী বলে অভিযুক্ত, সেটা কি করা যায়? সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে করছে এই যে গোটা ঘটনাটা নয়, গোটা ঘটনাটা শুধু রাজ্যের নয়, গোটা দেশের জন্য এই ঘটনার মীমাংসা হওয়া জরুরি। যে এই যে এত প্রশ্ন উঠেছে, এই প্রশ্নগুলোর মীমাংসা হওয়া জরুরি, তা না হলে আজকে এই রাজ্যে ঘটেছে, কালকে এটা আবার অন্য একটা রাজ্যে গিয়ে ঘটতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তাতে তিনি ফেঁসেছেন। ইডি যে কাজ করেছে তার পক্ষে ইডির আইনজীবীরা সওয়াল করেছেন, পাল্টা সওয়াল করা হয়েছে রাজ্য সরকারের পক্ষে, তৃণমূলের পক্ষে,
সেখান থেকে আদালত যা বলে দিয়েছে তাতে এখন ইডি যে কোনো জায়গায় রেড চালাতে পারে। ইডি চালাবে কিনা আমি জানি না, যে কোনো বড় সড়ো রেড চালাতে পারে। এবং আপনাদের জানাই গত 2-3 দিনে কয়েকশো ইডি কর্তা বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় এসে বসে রয়েছেন। তাদের সকলকার ব্যবস্থা ইডির যে আবাসন আছে তাতে করা যায়নি, বিভিন্ন হোটেলে রাখতে হয়েছে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও ইডি নিয়ে রেখেছে, কেন জানি না, কোথায় কি হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে তারপরে ইডির পক্ষে এই কাজগুলো করা অনেক সহজ হয়ে গেল। রাজীব কুমারদের হাত বেঁধে দিল। বলা হয়েছে এই সময় যা সিসিটিভি ফুটেজ সব সংরক্ষণ করতে হবে। পরিষ্কার একদম, মানে বিচারপতিরা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মতো সংস্থা, সে যদি কোথাও তদন্ত করে তাতে কি আদৌ রাজ্য পুলিশ হস্তক্ষেপ করতে পারে? দুই বিচারপতির বেঞ্চ এটা বলছেন। দেখুন, ওই যে আগে আমি বলছিলাম, বলা হচ্ছে যে তল্লাশির সময় রাজ্য সরকারকে জানানো হয়নি। প্রথম কথা হচ্ছে ইডির নিয়মে এমন কোথাও কিছু বলা নেই যে বলে কয়ে সেই রঘু ডাকাত যেমন করে করতো, কাল তোমার বাড়ি আমি ডাকাতি করতে যাব গো, সে যুক্ত নয়। কেউ যাতে পালিয়ে না যায় কারো জায়গায়, যে কোনো সময় ইডি তদন্ত করতে যেতে পারে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন গিয়েছিল ইডি, কাউকে জানিয়ে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো তখন প্রশ্ন তোলেননি, কেন জানিয়ে যাওয়া হলো না? তখন তো রাজ্যের মন্ত্রী তিনি, ইডি যথাসময়ে জানিয়েছে। পার্থর বান্ধবী, তার যে অর্পিতা দেবী, তার দুটো ফ্ল্যাটে যখন তল্লাশি চালিয়েছে, যদি আগে থাকতে জানানো হতো তাহলে কিছু পাওয়া যেত। কিন্তু 6:45 সেদিন ইডি যায় প্রতীক জৈনের বাড়িতে, 11:30 রাজ্যকে জানিয়ে দেয় যে আমরা এখানে তদন্ত করতে এসেছি। কেন এতটা দেরিতে হলো প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 11:30 পরেও যখন গেছে এবং ইডি অফিসাররা যখন নিজেদের পরিচয় দিয়ে দিয়েছেন, তখন কিছু অচেনা লোক সেই বাড়িতে ঢুকে পড়েছে। তার জন্য ডিজিপি রাজীব কুমার কেন যাবেন? আসলে তো রাজীব কুমারকে যেতে বাধ্য করা হয়েছে। সহজে মেনে নেবেন না রাজীব কুমার, তিনি ফেসে গেছেন। ইডির এক আইনজীবী এসবি রাজু সওয়াল করেছেন এবং বলেছেন যে ভয় দেখানো হয়েছে এবং ডাকাতি বা লুটপাটের মতো ঘটনা ঘটেছে। দেখুন, আইন অনুযায়ী আইন বলছে কোন সরকারি কর্মচারী যদি সৎ উদ্দেশ্যে নিজের দায়িত্ব পালন করতে যান তবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না। এই যে এসআইআর চলছে, সরকারি অফিসাররা বাড়ি বাড়ি ঘুরছেন, এটা তাদের কাজ। এখানে বলে দেওয়া যাবে না যে একজন অপরিচিত মানুষ একটি বাড়ির দুপুর বেলায় গিয়ে একটি বাড়ির কলিং বেল বাজিয়ে দিলেন, তার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা যায় কি? ইডির কাজটাও তো তাই হচ্ছিল। এসআইআর যেমন একজন বিএলও করছেন, সেখানে ইডি কর্তারাও তল্লাশি করতে হবে, তাদের কাজ, ওটা ওদের কাজ। সেই সময় তাদের বিরুদ্ধে বাধা দেওয়া শুধু নয়, তাদের বিরুদ্ধেই মামলা করেছে রাজ্য সরকার। কিন্তু এই যে মামলা হয়েছে, এই মামলাটা আসলে কি জন্য হয়েছে? ইডির ওই অফিসারদের উপরে চাপ তৈরি করে দেওয়ার জন্য। এটা সুপ্রিম কোর্ট বুঝেছে এবং বলেছে কোনো তদন্ত আপাতত করা যাবে না। এবং প্রশ্ন উঠছে যে ভোটটা কে করাবে, না আইপ্যাক নাকি নির্বাচন কমিশন? এটা কিন্তু একটা গভীর প্রশ্ন। বারবার বলা হচ্ছে যে আইপ্যাকের অফিসে এসআইআর এর তথ্য নিতে যাওয়া হয়েছিল। আচ্ছা, এসআইআর এর তথ্য তো আমার কাছেও আছে, চাইলে আপনারাও পেতে পারেন, ওয়েবসাইটে সব পাওয়া যায়। সেটার জন্য ইডিকে এত কষ্ট করে দুটো জায়গায় যেতে হবে কেন? বিষয়টা হচ্ছে আইপ্যাক তো ভোট করাবে না, আইপ্যাক একটা সংস্থা, সেই সংস্থা তৃণমূলকে সাহায্য করছে এবং দুর্নীতি করছে, দুটো আলাদা বিষয়। তা তৃণমূলকে সাহায্য করছে বলে তার অন্য দুর্নীতিগুলো পার পেয়ে যাবে, এটা তো হতে পারে না। এটা তো হতে পারে না যে একটা ভালো কাজ করছে, ভালো কাজ কিনা জানি না, এবং রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করছেন এইসব কাগজপত্র নিয়ে নিল, তাহলে আমরা কি করে ভোটে লড়বো? আমি না আশ্চর্য হয়ে শুনছিলাম তখন, রাজ্য সরকার কেন ভোটে লড়বে? ভোট তো লড়বে তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলগুলো। ইডি
কাছে যেসব জিনিসগুলো রয়েছে, প্রথমে এই যে সুপ্রিম কোর্টে যে অভিযোগটা করেছে তাতে বলা হয়েছে তল্লাশি চলার সময় জোর করে ভেতরে ঢোকেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি মানে রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মানে মনোজ বর্মা এবং মুখ্য সচিব নন্দিনী দেবীও চলে গিয়েছিলেন সেই সময়, এবং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী জোর করে ভেতরে ঢোকে। তদন্তকারীদের ভয় দেখানো হয়েছে, আটকে রাখার হুমকি দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ কেড়ে নেওয়ারও অভিযোগ তুলেছে ইডি। এবং আমি আপনাদের বলেছি, এটাও শোনা যাচ্ছে রাজীব কুমার নাকি শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হবে, এই বলে সেই সময় হুমকি দিয়েছিলেন। কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মচারীদের কাজে বাধা, চুরি, ডাকাতি, বেআইনি অনুপ্রবেশ এবং প্রমাণ নষ্ট করার যে চেষ্টার অভিযোগ, এই অভিযোগকে সহজ করে সুপ্রিম কোর্টও দেখছে না, ফলে খুব চিন্তা রয়েছে। ইডির বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী কোন তল্লাশি অভিযানে বাধা দিয়েছেন, এবং এটা তো প্রথমবার নয়, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া, তদন্তকারী দলকে ধরে পেটানো, এই ধরনের অনেক কাজ এই রাজ্যের শাসক দল করেছেন। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সিবিআই এর তদন্তের বিরুদ্ধে ধর্নায় বসেছেন, সেবারেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য। এবার কাকে বাঁচানোর জন্য? বিজেপি নেতারা একটা কথা বলছেন, কথাটা যুক্তিযুক্ত, কোনোদিনও তার প্রিয় ভাই ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, অনেকের বাড়িতে তো সিবিআই রেড হয়েছে, আরো অনেক এমএলএ মন্ত্রী আছেন, কখনো তো মুখ্যমন্ত্রী যাননি। বিজেপি নেতাদের বক্তব্য অনুযায়ী ভাইপোও নয়, অন্য ভাই নয়, ভাইপোও নয়, মুখ্যমন্ত্রী সম্ভবত নিজেকে বাঁচাবার জন্য এগিয়েছিলেন ওখানে। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী এমন কিছু তথ্য, এমন কিছু জিনিস ওই প্রতীক জৈনের বাড়িতে রাখা ছিল, দপ্তরে রাখা ছিল, যেটা সরিয়ে না আনতে পারলে তিনি অনেক বড় বিপদের মুখে পড়তেন। সেটা ভোটে হেরে যাওয়ার বিপদ নয়, তার চেয়ে বড় কিছু। এবং আপনারা খেয়াল করে দেখুন, প্রতীক জৈনের অফিস মানে আইপ্যাকের যে সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইডের 11 তলার অফিস, সেখান থেকে যেসব কাগজপত্র বার করা হয়েছে তার মধ্যে দেখা গেছে রাজ্য সরকারের ফাইল রয়েছে সেখানে। কি করে যায়? বারংবার কেন্দ্রীয় এই রাজ্যে সিবিআই আগে কেন্দ্রের নির্দেশে তদন্ত করতে পারত। 2011 পরে মুখ্যমন্ত্রী যখন এসেছেন তারপর তারা আইন করে এমন করে দিয়েছেন যে কেন্দ্র কখনো কোনো ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে না। এই রাজ্যে যত সিবিআই তদন্ত হয় প্রতিটি আদালতের নির্দেশে। এবং আপনাদের বলছি, এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ, হুমকি, জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য সিবিআই তদন্ত হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে। আজকেই হয়তো দিয়ে দিতেন বিচারপতিরা, কিন্তু দীর্ঘ রায়ের পর তারা বলেছেন যে আমরা একটু সময় দিলাম আপনাদের। প্রথমে 3 দিন দিয়েছিলেন, পরে 2 সপ্তাহ। এবং হাইকোর্টে যেটা করা হয়েছে সেটাকেও কিন্তু সুপ্রিম কোর্ট ভালো চোখে দেখছে না। মানে ওই প্রসঙ্গটা শোনার পর বিচারপতি মিশ্র বলেন যন্তর মন্তরের মতো অবস্থা। তখন সলিসিটর জেনারেল যিনি ছিলেন তুষার মেহতা, তিনি বলেন যে হ্যাঁ, আদালতকে যন্তর মন্তরের মতো অবস্থা করা হয়েছিল। হাইকোর্টের প্রধান বিচারপতিকে শেষে নির্দেশ দিতে হয়েছে, দ্বিতীয় দিনের যে শুনানি হয় তাতে যে আইনজীবী ছাড়া কোর্টের মধ্যে আর কেউ থাকতে পারবেন না, নির্দেশ দিয়ে শুনানি করতে হয়েছে। সেই শুনানিটা খুব সহজে হয়েছে বলে রাজ্যের তথা তৃণমূলের আইনজীবীরা আজকে সুপ্রিম কোর্টে দাবি করেছেন। তারা বলছেন এই তো প্রথম দিন হয়নি, কিন্তু দ্বিতীয় দিন তো ভালো করে হয়েছে। কি করে ভালো করে? সেই ভালো করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ জারি করতে হয়েছে, এবং গোটাটা ভার্চুয়াল মাধ্যমে হয়েছে, অন ক্যামেরা হয়েছে, যাতে বাইরে থেকে সবাই দেখতে পায়। এইটা কি ভালো করে হওয়া, শান্ত শিষ্ট ভাবে হওয়া, শান্তিতে নির্বিঘ্নে হওয়া? তা তো নয়। পিএমএলএ আইন যেটা রয়েছে তার 8 নম্বর ধারা অনুসারে
ইডি কোনো সাধারণ দপ্তর নয়। আপনাদের আগেও বলেছি, ইডি ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে রাজস্ব বিভাগের অধীনে একটি সংস্থা। ইডি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে। অবৈধভাবে উপার্জিত কোনো সম্পদ, কোনো সম্পত্তি তা বাজেয়াপ্ত করার অধিকার রয়েছে ইডির। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ রাজীব কুমারের দলবল ইডির বিরুদ্ধে 3টে এফআইআর করেছে এবং এফআইআর গুলোর ভিত্তিতে সিসিটিভি যা যা ক্যামেরা ছিল ওখানে সব সরিয়ে ফেলা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানতে চেয়েছে যে কেন পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলবল নিয়ে ওখানে চলে গেলেন, কেন গিয়েছিলেন আপনারা ওরা। এবং তখনই প্রশ্নটা ওঠে যে এসআইআর এর তথ্য নিতে গেছিল, সেটা নিয়েই প্রশ্ন যে এসআইআর এর তথ্য কেন ওখানে নিতে যেতে হবে। এত কিছু হতে গিয়ে সুপ্রিম কোর্ট একটা বড় সত্য আজকে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টকে বলে দিয়েছে একটি হাওয়ালা চ্যানেল মারফত প্রায় 20 কোটি টাকার লেনদেন হয়েছে। তখনই প্রশ্ন ওঠে এমন কি ছিল যা লুকোনোর জন্য মুখ্যমন্ত্রী পুরো পুলিশ বাহিনী নিয়ে ঢুকে পড়লেন। এবং সবচেয়ে বড় এখানে যে ঘটনাটা আপনাদের বলবো, এই যে গোটা মামলা সবকিছু চলছে, কাদের অফিসে তদন্ত হয়েছে, কাদের অফিসে তল্লাশি হয়েছে? আইপ্যাকের অফিসে। কার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি হয়েছে? আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে। কার বাড়িতে তল্লাশি হয়েছে? প্রতীক জৈনের বাড়িতে। প্রতীক জৈন বা আইপ্যাক কোনো মামলা করেনি, ইডির বিরুদ্ধে তারা কোনো অভিযোগ জানায়নি, উল্টে তারা বলেছে যে আমরা যাবতীয় তদন্তে সাহায্য করতে তৈরি। কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি নন। রাজীব কুমারকে তিনি ব্যবহার করেছেন, বাকি পুলিশ কর্তাদের ব্যবহার করেছেন। পশ্চিমবঙ্গে কি আইপ্যাক ভোট করাবে নাকি? ভোট তো করাবে নির্বাচন কমিশন। বারংবার কেন চেষ্টা হচ্ছে গোটা বিচার ব্যবস্থাটাকে কলকাতায় নিয়ে আসার? সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টে যা যা ঘটেছে তাতে আমরা উদ্বিগ্ন। এবং আজকে কপিল সিব্বল একটা কথা বলেছেন জানেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে বলছেন যদি আপনারা হুজুর এই মামলাটা শোনেন তার মানে এটা প্রমাণিত হয়ে যাবে যে হাইকোর্ট এই মামলা শুনতে অক্ষম। তখন বিচারপতিরা একটু ক্ষুব্ধ হন, রুষ্ট হন। তারা বলেছেন আমাদের মুখে এসব কথা বসাবেন না। তখন মনু সিংভি বলেন যে গতকালই তো ইডি নিজেই ওখানে গিয়েছিল, তারা পিছিয়ে দেওয়ার আবেদন করেছে, গতকাল খুব শান্তিতে হয়েছে। তখন বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে আপনারা আমাদের মুখে কথা বসিয়ে দেবেন না। আমরা কখন বলেছি হাইকোর্ট শুনতে অক্ষম? এখানেই শেষ নয়, রাজ্যের তথা তৃণমূলের আইনজীবীদের কথাবার্তাকে সুপ্রিম কোর্ট একদম স্পষ্টভাবে পরস্পর বিরোধী বলেছে। কারণ বারবার বলা হয়েছে যে তৃণমূলের বিভিন্ন তথ্য নথি এসব নাকি হাতিয়ে নেওয়া হয়েছে। তখন বলেছে যদি সত্যি সেটা উদ্দেশ্য থাকতো তাহলে এতক্ষণ ধরে ইডি যা করেছে তাতে তো কিছু বাজেয়াপ্ত করতে পারতো। ইডি তো কোনো কিছু বাজেয়াপ্ত করেনি। এবং যাদের অফিসে আইপ্যাক বলেনি যে তাদের থেকে কোনো সম্পত্তি, কোনো নথি, কোনো ডিভাইস, কোনো তথ্য ইডি বাজেয়াপ্ত করেছে, এটা তো বলেনি। বাজেয়াপ্ত করতে গেলে সিজার লিস্টে তো সই করাতে হয়, সেটা তো করানো হয়নি প্রতীক জৈনকে দিয়ে। এই প্রশ্নটা তুলেছেন বিচারপতিরা। তারা বলছেন আপনারা বলছেন ওখানে চলে গেছে, এইসব হাতাতে তাহলে হাতিয়ে নিতে পারতো। তাহলে ইডির দোষটা কোথায়? একই সঙ্গে বলছেন যে ওরা আমাদের দলের কাজ করে, ওদের কাছে আমাদের অনেক কিছু থাকে, ওখানে কেন তদন্ত করতে যাওয়া হবে, বিশেষ করে যখন সামনে ভোট। তখন বিচারপতিরা বলেছেন এটা তো হাস্যকর এবং পরস্পর বিরোধী কথা। আপনারা বলছেন যে এখন ভোটের সময় বলে কেন যাবে? ভোটের সময় যদি বেআইনি লেনদেন হয় তাহলে কি পড়ে যাবে? আর তাছাড়া পশ্চিমবঙ্গে তো এখন কোনো নির্বাচন নেই, চলছে না তো কোনো নির্বাচন, দেরি আছে। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ না হলে সেটাকে নির্বাচন চলছে তো ধরা যায় না। এসআইআর নিয়ে রাজ্য সরকার ঘেটে গিয়েছে, তৃণমূল ঘেটে গিয়েছে, মুসলিম ভোট পাশে নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি আপনাদের অঙ্ক কষে বলবো খুব শীঘ্রই একটি প্রতিবেদনে মুসলিম ভোট নিয়ে কত বড় চিন্তায়
একই সঙ্গে রাজ্যের চিন্তাও বাড়বে। তৃণমূল যদি ক্ষমতায় ফিরে আসে তারপর তারা যা যা করবে তার ইঙ্গিত আগেই দিয়ে দেবে, এবং তাতে কি কি বিপদ হবে আমি বলবো। কিন্তু আপাতত এটুকু জেনে রেখে দিন, নিজের বিপদ নিজে ডেকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি ফাঁদে পড়ে গেছেন এবং আরো অনেককে ফাঁদে ফেলেছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে আপনার মন্তব্য করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন।